বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নগরীগুলোর একটি, ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির পীঠস্থান, বন্দর নগরী খ্যাত চট্টগ্রামের সাহসী, স্বপ্নবাজ এবং সংস্কৃতিবান বোনদের আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমাদের যে সেমিনার, টপিকটা শুনতে একটু কাঠখোট্টা শোনায়, কিন্তু আমাদের এখানে খুব বেশি একাডেমিক স্টাইলে অনেক ভারী ভারী আলাপ করার ইচ্ছে নেই, কারণ আমাদের সেমিনার আয়োজনের একটা অন্যতম উদ্দেশ্য ছিল আপনাদের সাথে দেখা করা, আপনাদের সাথে মুখোমুখি হওয়া এবং বর্তমানে আমরা যে জুলুম এবং শোষণের পৃথিবীতে বসবাস করছি সেই পৃথিবী থেকে মানুষকে মুক্ত করার জন্য সচেতন তরুণ হিসেবে আমাদের নিজেদের প্রতি আমরা নিজেরা যে দায়বদ্ধতা অনুভব করি সেই দায়বদ্ধতা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এজন্য আমরা চেষ্টা করব আলোচনাকে সেরকম একটু সহজ করে পারস্পরিক ইন্টারেকশানের মতো করে করার জন্য। আমাদের আজকের যে টপিক শোষণ এবং সাম্রাজ্যবাদ, পরের পার্টে আমরা এরপরে আসছি। তো শোষণটা আমার মনে হয় আমরা সবাই বুঝি শোষণ মানে কি, তাই না? এটা আমাদের প্রতিদিনের ব্যবহৃত একটি শব্দ, এবং আর যদি শোষণের খুব পরিচিত কোনো উদাহরণ আমরা দিতে যাই তাহলে আমার মনে হয় একদম, আমি জানি না, আমার কাছে মনে হয় যে ছোটোবেলায় প্রথম আমরা শোষণ সম্পর্কে পড়েছিলাম যে জমিদাররা কৃষকদেরকে শোষণ করত, আবার ব্রিটিশরা বাঙালিদের শোষণ করত, ইত্যাদি ইত্যাদি এইভাবে। তো সেভাবে শোষণ শব্দটির সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত, আমরা জানি শোষণ মানে কি। একজন মানুষও চাইলে আরেকজন মানুষের উপর শোষণ করতে পারে, একটা জাতি চাইলে আরেকটা জাতির উপর শোষণ করতে পারে, কয়েকটা জাতি চাইলে গোটা দুনিয়ার উপর শোষণ করতে পারে। তো শোষণ এবং সাম্রাজ্যবাদ বর্তমানে এটি আসলে কোনো সমসাময়িক ইস্যু বা অস্থায়ী কোনো ইস্যু বা কোনো আঞ্চলিক ইস্যুতে নেই, এটি আসলে এখন একটি বৈশ্বিক বাস্তবতা হয়ে গেছে। বিগত 500 বছর ধরে গোটা দুনিয়ার একটি বৈশ্বিক বাস্তবতা হয়ে গেছে শোষণ এবং সাম্রাজ্যবাদ। এজন্য আমরা বলছি, যেহেতু 500 বছর আগে শুরু হয়েছে কিন্তু এখনও বর্তমান আছে, সেজন্য আমরা বলছি যে এটি একটি অনতিবাহিত অতীত, অর্থাৎ এটি এখনও আমাদের মাঝে বর্তমান আছে। আর সাম্রাজ্যবাদ যদি আমরা বলি, আমাদের সভ্যতা বিশারদরা যারা আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি এগুলো নিয়ে গবেষণা করেন, তারা যেভাবে এটিকে সংজ্ঞায়িত করে থাকেন সেটি হচ্ছে যে সাম্রাজ্যবাদ হচ্ছে যখন ভিনদেশ থেকে আগত কোনো মানুষ বা কোনো জাতি বা কোনো সম্প্রদায় অন্য একটা দেশে যায়, সেখানে গিয়ে তাদের ধন সম্পদ ব্যবহার করে নিজেদের স্বার্থের জন্য এবং নিজেদের সিস্টেমকে ব্যবহার করে, এবং অতঃপর এখান থেকে যে লভ্যাংশ আসে বা তাদের যে ধন সম্পদ সেগুলো কেন্দ্রীয় দেশে, অর্থাৎ যে দেশ থেকে ভিনদেশিরা এসেছে তারা তাদের নিজেদের দেশে প্রেরণ করে। এটার এক্সাম্পল আমাদের সামনে একদম পরিষ্কার, কারণ আমরা জানি যে বিশেষ করে ব্রিটিশরা আমাদের ভারতীয় উপমহাদেশে এসেছে এবং দীর্ঘদিন তারা আমাদের এখানে ছিল। আমাদের যে ধন সম্পদ, আমাদের যে রিসোর্স, আমাদের যে জনবল, সব কিছুকে তারা শোষণ করেছে, ব্যবহার করেছে এবং এখান থেকে একটা আউটপুট তারা তাদের দেশে প্রেরণ করেছে। এই জন্য আমরা তাদেরকে সাম্রাজ্যবাদী বলছি। এখন তারপরে মনে হতে পারে যে তারা তো চলে গেছে সেই 1947 সালে, তাহলে কিভাবে আমরা সাম্রাজ্যবাদকেও অনতিবাহিত অতীত বলছি? আমরা সাম্রাজ্যবাদকে অনতিবাহিত অতীত কেন বলছি, আমার মনে হয় আমাদের সমগ্র আলোচনা জুড়ে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তারপরেও যদি খুব সহজ করে অল্প কথায় যদি বলতে হয় তাহলে আমরা এভাবে বলতে পারি যে ব্রিটিশরা চলে গেছে, পৃথিবীর যে কোনো জায়গায় যখন সাম্রাজ্যবাদীরা যায় একটা সময় চলে যায়, কিন্তু তাদের কিছু কমন পলিসি থাকে। যেমন আমরা ভারতীয় উপমহাদেশ দিয়েই যদি বলি তাহলে আমার মনে হয় আমাদের সবার জন্য বুঝতে অসুবিধা হয়। এখানে যখন তারা এসছে তারা কিন্তু শুধু আমাদের ধন সম্পদ লুট করেছে এমনই না, একই সাথে কিন্তু তারা আমাদের এখানে নিজস্ব কিছু সিস্টেম কায়েম করেছে, নিজস্ব কিছু শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছে। আমাদের যে প্রাচীন শিক্ষা ব্যবস্থা ছিল, আমাদের যে স্থাপনাগুলো ছিল, আমাদের যে ঐতিহাসিক নিদর্শনগুলো ছিল, এগুলো সব বিনষ্ট করেছে। আমাদের জ্ঞানের সোর্সগুলো, আমাদের
শিক্ষক, আমাদের আলেমগণকে হত্যা করেছে এবং সর্বশেষ যেটি করেছে, তাদের একটি শিক্ষা ব্যবস্থা, তাদের একটি রাষ্ট্র ব্যবস্থা, তাদের চিন্তাধারায় গঠিত বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা সব কিছু তারা প্রণয়ন করেছে এবং সেগুলো রেখে দিয়ে কিন্তু তারা আমাদের এখান থেকে চলে গেছে। যার কারণে যেটি হয়েছে যে তারা চলে যাবার এত বছর পরেও আমরা এখনও কিন্তু সেই ব্রিটিশ একাডেমিয়ার সিলেবাসই পড়ছি। আমাদের বিচার ব্যবস্থা, আমাদের আইন ব্যবস্থা, আমাদের রাষ্ট্রের অনেক কাঠামোগত বিষয়গুলোই এখনও তাদের আদলে আছে। এখনও আমরা তাদের বপন করে দিয়ে যাওয়া যে চিন্তার বীজ আমাদের মস্তিষ্কে আমরা এখনও বহন করে বেড়াচ্ছি। সেজন্য আমরা বলছি যে সাম্রাজ্যবাদী শক্তি চাক্ষুষভাবে যদিও দেখা যাচ্ছে না তাদেরকে এখন, বা মনে হচ্ছে যে তারা চলে গেছে, কিন্তু এটি আসলে আমাদের জন্য একটি অনতিবাহিত অতীত, কারণ আমরা এখনও সেই দুনিয়ায় বসবাস করছি সাম্রাজ্যবাদ যেই দুনিয়ার সূচনা করেছিল। এখন আমরা যদি দেখি যে এই যে সাম্রাজ্যবাদী শক্তি যাদের কথা আমরা বলছি, আমি শুরুতেই বলেছি যে এটি শুধু আমাদের ভারতীয় উপমহাদেশের একটি বিষয় নয়, বা এটি শুধু বাংলাদেশের বা বর্তমান সময়ের একটি বিষয় নয়, এটি বিশ্বব্যাপী বিগত 500 বছর ধরে চলমান একটি বাস্তবতা। তো এর সূচনা কিভাবে হয়েছিল আমরা যদি দেখি, একটা সময় তো জুলুম, শোষণ, অন্যায় এগুলো তো পৃথিবীর ইতিহাসে বরাবরই ছিল, তাই না? আমরা জাহেলি আরবদের কথা শুনেছি। ইনফ্যাক্ট রাসূলের আগমনের পূর্বে শুধু আরব না, আরবের বাইরে অন্যান্য যে অঞ্চলগুলো ছিল সেগুলোতে কিন্তু জুলুম, শোষণ আরও ভয়াবহ মাত্রায় ছিল। কোনো কোনো অঞ্চলে এমনও ছিল যে শাসক গোষ্ঠী বা শক্তিমান মানুষদের ভয়ে সাধারণ মানুষ বনে জঙ্গলে পালাতে শুরু করেছিল। মানুষের ভয়ে মানুষ বনে জঙ্গলে পালাতে শুরু করেছিল। পৃথিবীটা বসবাসের এতটাই অনুপযোগী হয়ে উঠেছিল, একটা শ্রেণীর শোষণ এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল। কিন্তু এই দৃশ্যপট কিন্তু বদলে যায় বিশ্বমানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মধ্য দিয়ে। আমরা দেখেছি তিনি এই পৃথিবীতে এসে বিশেষ করে নবুয়াত লাভের পর যে কাজগুলো করেছেন, তার মধ্যে সর্বপ্রথম যে কাজটি তিনি করেছেন সেটি হচ্ছে মানুষের সম্মান, মর্যাদা এবং অধিকারকে তিনি প্রতিষ্ঠা করেছেন। যে জাহেলি আরবে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া হতো, সেখানে রাসূল নারীকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েছেন। এবং এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আর কেউ কোনোদিন নারীকে এই পরিমাণ সম্মান এবং মর্যাদা দিতে পারেনি যতটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেছিলেন। এরপরে যদি আমরা দেখি যে তিনি আরব, অনারব, উচ্চ বংশ, নিম্ন বংশ, এই ধরনের যত ধরনের মানুষের ভেদাভেদ ছিল, গোত্রীয় ভেদাভেদ, বংশীয় ভেদাভেদ, জাতিগত ভেদাভেদ, এগুলো সব তিনি বিলীন করে দিয়েছিলেন। তিনি বলে গিয়েছিলেন যে জাহিলি যুগের সব ধরনের গোত্র প্রথা, ভেদাভেদ, এগুলো আমি আমার পায়ের তলায় পিষে গেলাম। তিনি, আমরা যদি দেখি যে তার ডাকে সাড়া দিয়ে প্রথম দিকে ইসলাম গ্রহণ করা একজন ব্যক্তি ছিলেন হজরত বেলাল রাদিয়াল্লাহু, যিনি ছিলেন একজন হাবশি গোলাম। আরবের সুদর্শন যুবকদের ভিড়ে তিনি ছিলেন একজন কৃষ্ণাঙ্গ নাকবোচা যুবক। কিন্তু আজকে যখন আমরা বেলাল রাদিয়াল্লাহুর নাম শুনি, আমাদের কাছে কিন্তু কখনো মনে হয় না, যে আমাদের মাথায় একটি বারের জন্য এটি আসে না যে তিনি হাবশি ছিলেন, তিনি দাস ছিলেন, কিংবা তিনি কালো ছিলেন। কারণ রাসূল তাকে সেভাবে প্রতিষ্ঠা করেননি। রাসূল তাকে প্রতিষ্ঠা করেছেন যুগের মুয়াজ্জিন হিসেবে। তাকে সেই সম্মান দিয়েছেন যে সম্মান আর কাউকে দেননি। যখন প্রথম আজানের বিধান হয়, এত হাজার হাজার মানুষের ভিড়ে মক্কার অভিজাত অনেক বংশের সাহাবীরা সেখানে উপস্থিত ছিল। অনেক প্রভাবশালী, ধন সম্পদশালী বড় বড় বণিকরা ছিল সাহাবীদের মধ্যে, অনেক ভালো ভালো বংশের সন্তানরা ছিল। এত কিছুর ভিড়ে রাসূল ডাকলেন বেলালকে এবং বললেন আজান দিতে। এবং যেদিন মক্কা বিজয় হলো, মুসলমানদের প্রথম বিজয়, সবচেয়ে বড় বিজয়, সেদিনও কিন্তু ঠিক বিজয়ী মক্কা নগরীতে রাসূল কিন্তু সেই বেলালকেই আজানের জন্য ডাকলেন। যার কারণে বেলাল রাদিয়াল্লাহু আমার কাছে মনে হয় যে একটা প্রতীকী মনে হয় আমার কাছে জুলুম এবং শোষণের বিরুদ্ধে। এবং এইভাবে যে মানুষের ভেদাভেদ দূর করার মাধ্যমে, মানুষের মধ্যে উঁচু নিচু ভেদাভেদ দূর করার মাধ্যমে তিনি
মানুষের মর্যাদা এবং সম্মানকে প্রতিষ্ঠা করেছেন, পৃথিবী থেকে সব ধরনের জুলুম এবং অন্যায়কে তিনি নিরসন করেছেন, এবং এরপরে পৃথিবীটা যেন মানুষের জন্য সম্মানজনকভাবে বসবাসের একটি স্থান হয়, পৃথিবীতে যেন জুলুম টিকে থাকতে না পারে সে ধরনের একটি সভ্যতা তিনি প্রতিষ্ঠা করেছেন। এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে এই যে একটা দুনিয়া তিনি প্রতিষ্ঠা করেছেন, এটা কিন্তু প্রায় 1200 বছরের মতো স্থায়ী হয়েছে, এবং জুলুমের বাইরেও যে মানুষের জীবন হতে পারে, শোষণের বাইরেও যে মানুষের জীবন হতে পারে, এটা একটা নজরানা ছিল সেই ইসলামী সভ্যতা যেটি রাসূল প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু এরপরেও আমরা দেখেছি যে বারবার বিভিন্ন ধরনের শোষক গোষ্ঠী, জুলুমবাজ গোষ্ঠী আক্রমণ করেছে, হামলা করেছে, মানব সভ্যতার উপর আঘাত হেনেছে। যেমন আমরা মঙ্গলদের কথা জানি, আমরা ক্রুসেডের কথা জানি। ঠিক সেরকমভাবে সর্বশেষ যে আঘাত মানবতার উপরে এসেছে, মানব সভ্যতার উপরে এসেছে, সেটি হচ্ছে সাম্রাজ্যবাদের আঘাত। এই আঘাতের সূচনা যদি আমরা দেখি, এটা কোন সময় হয়েছে? 1492 সালে। সেই সময়ে ইসলামী সভ্যতা, জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, আখলাক, আদালত, মারহামাত সব কিছুতে অনন্য একটা অবস্থানে ছিল, সবার কাছে ঈর্ষণীয় একটা অবস্থানে ছিল। এই পৃথিবীতে সেই সময়ে ইসলামী সভ্যতাকে টেক্কা দেওয়ার মতো আর কোনো সভ্যতা বিরাজমান ছিল না। এবং আজকের যেই পাশ্চাত্য সভ্যতার জয়গান আমরা গেয়ে বেড়াই, তাদের আসলে সেদিন কোনো অস্তিত্বই ছিল না। সর্বপ্রথম 1492 সালে যখন তারা আন্দালুসিয়ার অন্যতম বড় শহর গ্রানাডার পতন ঘটায়, সেই সময় তারা প্রথম একটা আত্মবিশ্বাস অর্জন করে যে একটা জায়গায় আমরা যেহেতু জিততে পেরেছি, আমরা হয়তো সব জায়গায় জিততে পারবো। এই আত্মবিশ্বাস নিয়ে তারা কাজ করা শুরু করে, এবং কাজ করার ক্ষেত্রে তারা যেটি করে যে তারা কিন্তু মূলত মুসলমানদেরকে রিসার্চ করে তাদের এই কাজ শুরু করেছিল, ইসলামী সভ্যতাকে রিসার্চ করে শুরু করেছিল। তাদের অগ্রযাত্রার পথে তারা সর্বপ্রথম যেটিকে গুরুত্ব দিয়েছিল সেটি হচ্ছে জ্ঞান। শুধুমাত্র আন্দালুসিয়া নয়, ইসলামী সভ্যতার জ্ঞানের যতগুলো কেন্দ্রবিন্দু ছিল, ইস্পাহান, কর্ডোভা, কায়রো, দিল্লি সহ সারা পৃথিবীতে জ্ঞানের যতগুলো কেন্দ্রবিন্দু ছিল, সবগুলো কেন্দ্রবিন্দু থেকে তারা জ্ঞানকে আহরণ করে আস্তে আস্তে নিজেদেরকে তৈরি করতে থাকে। এবং একই সাথে আমরা যদি দেখি, ঠিক 1492 সালে আরেকটি ঘটনা ঘটেছিল, যেটি হচ্ছে কলম্বাসের আমেরিকায় গমন। আমেরিকা আবিষ্কার না বলে আমরা আমেরিকায় গমন বলছি, কারণ আমরা জানি যে এখন মোটামুটি এটি আমাদের কাছে পরিষ্কার যে আমেরিকায় আসলে আগে থেকেই মানব সভ্যতা ছিল, সেখানে আগে থেকেই মানুষের বসবাস ছিল। তো কেন তারা আমেরিকায় গিয়েছে, কি করেছে, সেটা আমরা একটু পরে আসব। তো এই দুটো ঘটনা একসাথে ঘটার পরে যেটি হয় যে তারা নিজেদেরকে তৈরি করতে থাকে, এবং একটা পর্যায়ে গিয়ে জ্ঞান আহরণের পরে তারা যেটিকে বলে ইউরোপে রেনেসা এবং এনলাইটেনমেন্ট, জ্ঞান আহরণ করে। কিন্তু এই জ্ঞানকে যখন তারা চর্চা করে, সেখান থেকে তারা নিজেদের মতো করে সেটিকে করে। জ্ঞান থেকে তারা আখলাককে বাদ দেয়, হাকিকতকে বাদ দেয়, জ্ঞান থেকে তারা নবুয়াতকে বাদ দেয়। তারপর তারা নিজেদের মতো করে জ্ঞানের একটা ভিত্তি তৈরি করার চেষ্টা করে, অন্যান্য যেই শক্তিগুলো অর্জন করা দরকার ধীরে ধীরে একটু একটু করে অর্জন করতে থাকে। এবং তাদের এই জ্ঞানের যে ভিত্তি তৈরি করার পেছনে শুরুর দিকে আমরা জানি যে হেগেলের চিন্তা, কান্টের চিন্তা, রেনে দেকার্তের চিন্তা, শোপেনহাইমারের চিন্তা, এই ধরনের যে চিন্তাবিদ তারা তৈরি করে। এবং এর মাধ্যমে তারা যেটি করে যে জ্ঞান তারা মুসলমানদের কাছ থেকে নিয়েছিল, সেই জ্ঞানকে কাজে লাগিয়েই তারা তাদের একটি নতুন সভ্যতা, যেটি তারা বলে, যদিও এটিকে আসলে সভ্যতা বলা যায় কি না সে ব্যাপারে আমাদের সন্দেহ না, শুধু আমরা সেই বিষয়ের সাথে পুরোপুরি দ্বিমত পোষণ করি। তো সেই যাত্রাপথ তারা শুরু করে মূলত মুসলমানদের জ্ঞান দিয়ে, কিন্তু এই জ্ঞান থেকে তারা আখলাক, আদালত, হাকিকত এই বিষয়গুলোকে বাদ দেয়, নবুয়াতকে বাদ দেয়। এবং তারা বলে যে আমরা জ্ঞান সময়ও তৈরি করতে পারি, আমরা ইতিহাসও তৈরি করতে পারি। তারা বলে যে মানুষ যা চিন্তা করে, যুক্তিতে যা খাটে তাই শেষ কথা, এখানে হাকিকত বলে আর কিছু নেই। এই ধরনের বিভিন্ন থিওরি তারা দাঁড় করায়, এবং এগুলোর মধ্য দিয়ে কিন্তু তাদের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়।
এরপরে যদি আমরা দেখি তাদের যে শক্তি সামর্থ্য অর্জনের যে বিষয়গুলো, এগুলোর জন্য তারা কলোনাইজেশন শুরু করে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, হল্যান্ড, ইতালির কিছু অংশ, এই যে দেশগুলো, এই দেশগুলো এখানে এসে প্রধান পরিচালকের ভূমিকা পালন করে। তারা কি করে? তারা তাদের পার্শ্ববর্তী অঞ্চলসমূহে কলোনি স্থাপন করে। যেমন ব্রিটেন, বিশেষ করে আমাদের এখানে তো অনেকগুলো দেশ থেকে বণিকরা এসেছে, বিশেষ করে ব্রিটিশরা আমরা জানি যে আমাদের এখানে শক্ত একটি উপনিবেশ বা কলোনি স্থাপন করেছিল। তো এই উপনিবেশ স্থাপনের পরে তারা কিন্তু সাধারণভাবে উপনিবেশ বলতে যেটি বোঝায় অতটুকুতে সীমাবদ্ধ থাকেনি। আমরা আগেও বলেছি যে তারা যেখানেই গিয়েছে সেখানেই তারা মানুষকে ইচ্ছামতো শোষণ করেছে। যেমন আমাদের ভারতীয় উপমহাদেশ ছিল ধন সম্পদে সবচাইতে সমৃদ্ধ, গোটা দুনিয়ার অর্থনীতির মডেল ছিল ভারতীয় উপমহাদেশ। সেই ভারতীয় উপমহাদেশে এসে তারা এমন ভয়াবহ শোষণ চালায়, এমন ভয়াবহ গণহত্যা চালায়, এমনভাবে আমাদের ধন সম্পদ লুট করে, আমাদের মানুষদেরকে বঞ্চিত করে, যেই ভারতীয় উপমহাদেশে বিগত কয়েকশো বছরেও মানুষ ক্ষুধার কষ্ট কাকে বলে দেখেনি, দুর্ভিক্ষ কাকে বলে শুনেনি। সেই ভারতীয় উপমহাদেশে মাত্র ব্রিটিশদের আগমনের মাত্র কয়েক বছর পরেই দেখা যায় যে ভয়াবহ দুর্ভিক্ষ হয়, এবং সেই দুর্ভিক্ষে 4.5 মিলিয়নের মতো মানুষ মারা যায়। এবং যখন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলকে এই গণহত্যার ব্যাপারে বা এই দুর্ভিক্ষের ব্যাপারে, তখন সে কি জবাব দিয়েছিল? সে জবাব দিয়েছিল যে তারা এত সন্তান জন্ম না দিলেই পারত, তাহলেই তো তাদের এত মানুষ মারা যেত না। এবং দুঃখজনক বিষয় হচ্ছে যে বিবিসি এই উইনস্টন চার্চিলকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্রিটিশ নাগরিক হিসেবে আখ্যা দিয়েছে। তো এই যে কলোনাইজেশন, এটা যেমন ভারতীয় উপমহাদেশে একরকম ছিল, আবার আফ্রিকায় করেছে ফ্রান্স, মিশরে করেছে ফ্রান্স, রাশিয়া করেছে মধ্য এশিয়ায়। এরকমভাবে তারা তাদের পার্শ্ববর্তী যে সমৃদ্ধ অঞ্চলগুলো ছিল, এগুলো থেকে কোনো অঞ্চল থেকে ধন সম্পদ লুট করেছে, কোনো অঞ্চল থেকে জ্ঞান করেছে, কোনো অঞ্চল থেকে তারা শ্রমিক এনেছে। যেমন আফ্রিকার মানুষ সবচাইতে সুঠাম দেহের অধিকারী এবং সবচেয়ে পরিশ্রমী ছিল বলে তাদেরকে তারা জোরপূর্বক ধরে এনে দাস বানিয়ে, সেই যে বলেছিলাম কলম্বাস আমেরিকায় গিয়েছিল, সেই জায়গায় নিয়ে গিয়ে নতুন করে আমেরিকায় তাদের বসতি শুরু করে এবং সেখানে তাদের যে ইন্ডাস্ট্রিগুলো তারা স্থাপন করে বিভিন্ন সারা পৃথিবীতে, এই ইন্ডাস্ট্রিগুলোতে এই আফ্রিকান মানুষদেরকে তারা শ্রমিক হিসেবে খাটায় এবং ব্যবহারের, যখন তাদের কাজ শেষ হয়ে যেত তখন মন চাইলে তাদেরকে বিক্রি করে দিত, মন চাইলে তাদেরকে হত্যা করত, তাদেরকে অনাহারে রাখত, যা ইচ্ছা তাই করত। মানুষ মনে করে তাদেরকে আসলে ব্যবহার করতো না, তাদেরকে যন্ত্রপাতির মতো ব্যবহার করত। এবং এরই মধ্য দিয়ে কিন্তু মূলত এক সময়ের সমৃদ্ধ অঞ্চল আফ্রিকা পরবর্তীতে এসে এখন ক্ষুধা, দারিদ্র এসবের জন্য বিখ্যাত অন্ধকার আফ্রিকা বলে এটি এখন খ্যাত হয়েছে, যেটি এক সময়ে সমৃদ্ধ একটি অঞ্চল ছিল, সমৃদ্ধ একটি রাষ্ট্র ছিল। আর আমেরিকায় তারা কি করেছে? রেড ইন্ডিয়ানদেরকে, যারা সেখানের আদিম বাসিন্দা ছিল, তাদেরকে তারা নির্বিচারে হত্যা করেছে, নির্বিচারে, কোনো কিছু চিন্তা না করে। এবং এরপরে কি করেছে? সেখানে ইউরোপ থেকে সাদা মানুষদেরকে আমদানি করে এনে সেখানে তাদেরকে বসতি গড়েছে এবং সেখানকার যারা সত্যিকারের, যাদের মাতৃভূমি ছিল, জন্মভূমি ছিল, তাদেরকে বিতাড়িত করেছে এবং তাদেরকে বহিরাগত বলে বা তাদেরকে অনাহুত বলে ঘোষণা করেছে। তো এভাবে আজকের যে পাশ্চাত্য সভ্যতার ইতিহাস, এটি আসলে এইভাবে সারা পৃথিবীতে মানুষের খুন, হত্যা এবং রক্তের ইতিহাস, অজস্র মানুষের আর্তনাদের ইতিহাস আজকের আমেরিকার ইতিহাস, আফ্রিকার মানুষদেরকে দাস বানানোর ইতিহাস আজকের আমেরিকার ইতিহাস, রেড ইন্ডিয়ানদেরকে নির্বিচারে গণহত্যা করার ইতিহাস আজকের আমেরিকার ইতিহাস। এবং এর মধ্য দিয়ে তারা আসলে তাদের একটি হেডকোয়ার্টার স্থাপন করেছিল আমেরিকায়, এছাড়া আর কিছুই ছিল না।
এখন তারা যেটিকে আমেরিকা বলে, এর আসলে কোনো অস্তিত্বই ছিল না। যেটি ছিল সেটি রেড ইন্ডিয়ানদের একটি দেশ ছিল। সুতরাং এখন যে আমেরিকা, এটি হচ্ছে আসলে শোষণের হেডকোয়ার্টার হিসেবে তৈরি করা একটি দেশ। এরপরে যদি আমরা দেখি, এই কলোনাইজেশনের মাধ্যমে পর্যাপ্ত শক্তি সামর্থ্য আহরণের পর এরপরে তাদের দরকার ছিল এবার নিজেদের পরিকল্পনা মাফিক একটি বিশ্ব তৈরি করা। এখন আমাদের যদি কোনো কিছু নিজের মনের মতো করে তৈরি করতে হয়, কি করি? সেখানে পুরানা যা কিছু ছিল সেটিকে ভেঙে তারপর নতুন করে সেখানে তৈরি করি। ঠিক একই রকমভাবে এই যে বিশ্বের যে মোড়ল কয়েকটি দেশ সেজে বসেছে, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, তারা কি করেছে? তারা কাগজে কলমে ছক এঁকে নতুন একটি বিশ্বের পরিকল্পনা অঙ্কন করেছে এবং সেই নতুন বিশ্ব, তাদের পরিকল্পিত, তাদের আঁকা এই বিশ্ব তৈরি করার জন্য তারা দুটি বিশ্বযুদ্ধ বাঁধিয়েছে। আমরা সবাই জানি প্রথম বিশ্বযুদ্ধের কথা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা। এবং মানবতার প্রতি সবচেয়ে নির্মম পরিহাস হচ্ছে এটি যে এই যুদ্ধগুলো যারা বাঁধিয়েছে, আমরা বলেছি যে জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, এই ধরনের কয়েকটা রাষ্ট্র এই সব কিছুর পেছনে পরিকল্পক ছিল, তাদেরই এজেন্ডা ছিল, তাদেরই কাগজে কলমে আঁকা যে ম্যাপ ছিল, সে অনুযায়ী এই যুদ্ধগুলো হয়েছে। এই দুটি যুদ্ধে প্রায় 15 কোটির মতো মানুষ তারা হত্যা করেছে একটি তাদের মনের মতো একটি পৃথিবী তৈরি করার জন্য। এবং তারপর তারা এসেছে শান্তির ড্রামা সাজাতে। আমরা জানি 1920 সালে লিগ অব নেশনস এবং 1945 সালে জাতিসংঘ কারা তৈরি করেছে? এই রাষ্ট্রগুলোই তো, তাই না? তাদের যে প্রধানমন্ত্রীরা ছিলেন তারাই তো, তাই না? কিন্তু যে গল্পটি আমাদেরকে বলা হয় না সেটি হচ্ছে এই যুদ্ধগুলোও তারাই বাঁধিয়েছিল এবং সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই যুদ্ধগুলো তারা বাঁধিয়েছিল। অতঃপর তারা তাদের মনের মতো করে একটি পৃথিবী এঁকেছে, সাজিয়েছে এবং আজকের আমরা যে পৃথিবীতে বসবাস করছি সেটি মূলত সেই পৃথিবী। আজকের পৃথিবীতে সেজন্য তাদেরই সেই চিন্তার প্রতিফলন ঘটছে, তাদেরই ক্ষমতা, তাদেরই শাসন সর্বত্র বিরাজমান রয়েছে এবং বাদ বাকি সারা পৃথিবীর মানুষ সেই জুলুম এবং শোষণের এখনও শিকার। এখন এটি স্লো পয়জনের মতো আমাদের ভেতরে কাজ করে, আমরা হয়তো অনেক সময় বুঝতেও পারি না, কিন্তু আমরা মূলত এখনও সেই একই শোষণের শিকার, যে শোষণ 47-এর আগে তারা করেছে। তখন হয়তো তাদের হাতগুলো দৃশ্যমান ছিল, এখন তাদের হাতগুলো অদৃশ্য, কিন্তু শোষকদের হাতগুলো একই আছে আর আমরা মানুষরা এখনও শোষিতই রয়ে গেছি। এখন এই যে শোষণের দুনিয়া, তারা যে তাদের মতো করে কিছু আইডিওলজি বানিয়েছে, তাদের মতো করে কিছু চিন্তা, কিছু দর্শন দাঁড় করিয়েছে, তাদের মতো করে তারা হাকিকতকে প্রেজেন্ট করেছে। তাদের দুনিয়ার হাকিকত কি? তাদের প্রথম হাকিকত হচ্ছে শক্তি। আমরা ডারউইনের মতবাদ পড়েছি, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আমরা ভেবেছি এটি হয়তো শুধু বন জঙ্গলের যে পশু পাখি সেটির জন্যই হয়তো প্রযোজ্য, কিন্তু আমরা জানতাম না যে এই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট তারা সারা পৃথিবীর মানুষের উপর অ্যাপ্লাই করে। সোজা বাংলায় আমাদের বাংলাদেশে আমরা যেটিকে বলি জোর যার মুল্লুক তার। মূলত তাদের দুনিয়া তারা এই দর্শনের উপরেই দাঁড় করিয়েছে। যার শক্তি আছে, যার ক্ষমতা আছে, সেই সব কিছু ভোগ করবে। তোমার শক্তি নাই তো তোমার কোনো অধিকারও নেই। তারপরে যে দ্বিতীয় বিষয়টি, সেটি হচ্ছে শ্রেষ্ঠত্ব। আমি সাদা তাই আমি শ্রেষ্ঠ, তুমি কালো তাই তুমি নিকৃষ্ট। আমি ব্রিটিশ তাই আমি শ্রেষ্ঠ, তুমি ভারতীয় তাই বলে তুমি নিকৃষ্ট। আমি জায়নবাদী তাই বলে আমি শ্রেষ্ঠ, তুমি জায়নবাদের বিরুদ্ধে কথা বলো তাই তুমি নিকৃষ্ট, অথবা তুমি শ্রেষ্ঠ না। এই যে চিন্তাগুলো, এগুলো তাদের খুব মৌলিক চিন্তা। আজকের যে আমেরিকা নিজেদেরকে সভ্য বলে দাবি করে, আমরাও অনেক সময় মনে করি, প্রতারিত হয়ে যাই, ভাবি যে সভ্যতা হয়তো সেখানে আছে। সেই আমেরিকায় এই যে 21 শতাব্দীতে এসেও এই ধরনের কথা প্রচলিত আছে, ডগস অ্যান্ড ব্ল্যাকস আর নট অ্যালাউড। কাদেরকে বলছে তারা? ডগসের সাথে বলছে ব্ল্যাকস। এই সাদা চামড়া আর কালো চামড়ার মধ্যে পার্থক্য করার তারা কে তাদেরকে এই অধিকার দিয়েছে মানুষ হয়ে, মানুষের স্রষ্টা হয়ে সেজে বসার? কিন্তু তারা সেটি সেজেছে এবং তাদের সভ্যতা তারা এর উপরেই দাঁড় করিয়েছে।
প্রতিনিয়ত তারা আমাদেরকে অনেক মানবতার ফুলঝুরি শুনিয়ে যায়, মানবাধিকারের হাজার হাজার দফা তারা আমাদেরকে শেখায়, কিন্তু সত্যিকার অর্থে তাদের মানবতার অবস্থা হচ্ছে এই। আমরা দেখেছি যে আমেরিকায় সাদা বনাম কালো এই আন্দোলন এখনও চলছে এবং সবসময় চলতে থাকে, এবং খুব বেশি তো আমাদের কানেও আসে না, কিন্তু এই যে কালো মানুষ বলে মানুষকে নিষ্পেষণ করা, শোষণ করা, এটি কিন্তু সেখানে সবসময় চলমান একটি বিষয় এবং তাদের চিন্তা দর্শনের একটি মৌলিক বিষয়। এবং আমরা যদি দেখি পৃথিবীর এখনও প্রভাবশালী যে রাষ্ট্রগুলো আছে এগুলো বেশিরভাগের সংসদ ভবন হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট, এবং এই দ্বিকক্ষের নামের দিকে যদি আমরা দেখি, হাউস অব লর্ডস, হাউস অব কমন্স, মানুষ কেউ কারো লর্ড আর কেউ কমন, এর চেয়ে মানবতার প্রতি পরিহাস আর কি হতে পারে। এবং এটিকে আমাদের সামনে সভ্যতার মডেল হিসেবে দেখানো হচ্ছে যে যত বড় দেশ হবে, যত ভালো দেশ হবে, যত উন্নত দেশ হবে, তাদের সংসদ ভবন দ্বিকক্ষ বিশিষ্ট থাকবে। হাউস অব লর্ডস যা ইচ্ছা তা সিদ্ধান্ত নেবে, তারপর হাউস অব কমন্সকে শুনিয়ে দেবে, আর সাধারণ মানুষকে বলবে তোমাদের প্রতিনিধিরা তো ছিল হাউস অব কমন্সে। এরপরে যদি আমরা দেখি তাদের আরেকটি মূল যে ধর্ম সেটি হচ্ছে স্বার্থ। স্বার্থের জন্য তারা যে কোনো কিছু করতে পারে, অর্থের জন্য তারা যে কোনো কিছু করতে পারে, লাভের জন্য যে কোনো কিছু করতে পারে। এখানে কোনো ইথিক্স, কোনো নীতিমালা, কোনো মানবতা এখানে তাদের সামনে কোনো বিষয়ই না। আমরা দেখেছি, এখন সবাই মোটামুটি ইদানিং জায়নবাদ শব্দটার সাথে পরিচিত হয়েছি ইসরায়েলের কারণে। তো এটা মোটামুটি আমরা এখন জানি যে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য গুটি কয়েক মানুষের একটা শক্তি হচ্ছে জায়নবাদী গোষ্ঠী, জায়নবাদী চিন্তা। সারা পৃথিবীর মানুষকে গুটি কয়েক মানুষ, গুটি কয়েকটা কোম্পানি, গুটি কয়েকটা পরিবার, গুটি কয়েকটা দেশ নিয়ন্ত্রণ করবে, তার যে মডেল সেটাই বলা যায় জায়নবাদী চিন্তাধারা। এরপরে আছে তাদের চিন্তা লিবারেলিজম, যেই চিন্তা দিয়ে তারা হচ্ছে মূলত ঝকঝকে মোড়কে ঢেকে তাদের সব ধরনের অন্যায়, অনাচার, কলুষিতাকে জায়েজীকরণ করে থাকে। তারপর আছে পুঁজিবাদ, যে পুঁজিবাদ দিয়ে তারা তাদের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে বিশেষ করে, এবং এই পুঁজিবাদী দর্শনে আমরা জানি যে অর্থই সব, অর্থের জন্য জীবন, অর্থের জন্য মরণ, অর্থের জন্যই সব কিছু, বাকি সব কিছু কিন্তু সেকেন্ডারি এখানে। এবং এই পুঁজিবাদী যে অর্থনৈতিক ব্যবস্থা, এর একটা বড় দিক হচ্ছে আমরা জানি সুদ, শোষণের অন্যতম হাতিয়ার সুদ। এরপরে আছে অল্প কিছু শক্তি কর্তৃক সারা পৃথিবীর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা, যেমন বিশ্বব্যাংক, IMF, এইভাবে এরকম অল্প কিছু প্রতিষ্ঠান দিয়ে সারা পৃথিবীর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা এবং সারা পৃথিবীর মানুষকে উন্নতি অগ্রগতি থেকে থামিয়ে রাখা, তাদের কিছু শর্ত, তাদের কিছু সিস্টেমের বেড়াজালে বন্দি করে। যেমন আমরা দেখি আমাদের মতো দেশগুলো যখন কোনো একটা কাজ করতে যায়, তখন পাশ্চাত্য এসে কী বলে যে হ্যাঁ এটা করো, এটা করা দরকার। যদি আমরা কোনো কনস্ট্রাকটিভ কিছু করতে চাই, স্থায়ী কোনো পরিবর্তন করতে চাই, ওরা বলে যে না এটা তোমাদের প্রয়োজন নেই, তোমাদের আগে রাস্তাঘাট করা দরকার, ব্রিজ করা দরকার, ইত্যাদি ইত্যাদি। তারপরে সেগুলো যখন করবে তোমাদের তো কোনো অর্থ নেই, অতঃপর আসো আমাদের কাছ থেকে ঋণ নাও, এবং যখন ঋণ নেওয়া হবে তখন 101টা শর্ত বেঁধে দাও, এবং সেই শর্তগুলো ফুলফিল করতে গিয়ে, সেই ঋণের সুদ টানতে গিয়ে বছরের পর বছর একটা জাতি, একটা রাষ্ট্র দেউলিয়া হয়ে থাকে। তো এভাবে আসলে তাদের সিস্টেম চলছে। এরপরে তাদের আরেকটি প্রচলিত খুব শক্তিশালী চিন্তা হচ্ছে সেকুলারিজম, যেই সেকুলারিজমের মাধ্যমে তারা দিন এবং দুনিয়াকে আলাদা করেছে, মানুষের জীবনকে দুটো ভাগে ভাগ করেছে। একটি তার দিনের জীবন, আরেকটি হচ্ছে তার দুনিয়ার জীবন। আমাদের জীবনের সব ধরনের কার্যক্রম, সব কিছুকে দিন থেকে আলাদা করেছে। রাজনীতি, অর্থনীতি, সভ্যতা বলা হোক, মানুষের সংস্কৃতি বলা হোক, সব কিছুকে দিন থেকে আলাদা করা হয়েছে, আর দিনকে এক পেশে করে রাখা হয়েছে। এটি সেকুলারিজমের মাধ্যমে করা হয়েছে। এখন এইসব মতবাদ নিয়ে যদি আমরা কথা বলতে যাই, তাহলে কিন্তু এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা সেমিনারের দাবি রাখে। তো সেজন্য আমরা সেদিকে আর খুব বেশি যেতে পারছি না আজকে। সর্বশেষ যদি আমরা দেখি যে তাদের এই যে সাম্রাজ্যবাদ, এই যে শোষণ, এগুলোকে জারি রাখার বেশ কিছু সিস্টেম, অস্ত্র আছে। যেমন প্রথমটা হচ্ছে ভাষা।
এটার যদি আমি উদাহরণ দিই, আমাদের ভারতীয় উপমহাদেশে এসে সর্বপ্রথম তারা কিন্তু আমাদের ভাষাকে ধ্বংস করেছে। রাতারাতি আমাদের উপর তারা নতুন একটি ভাষা চাপিয়ে দিয়েছে। আমাদের যে ভাষা ছিল, মাতৃভাষা ছিল, সেটিকে তারা ধ্বংস করেছে এবং ভাষার ভিত্তিতে আমাদেরকে বলেছে এটা হিন্দুদের ভাষা, এটা মুসলমানদের ভাষা, এভাবেও আমাদেরকে বিভাজন করেছে। তারপর আমাদের কাছ থেকে আমাদের মাতৃভাষা কেড়ে নিয়ে ভিন্ন ভাষার শিক্ষা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। রাতারাতি আমরা মূর্খ হয়ে গেছি। যে ভারতীয় উপমহাদেশে হাজার হাজার জ্ঞানের কেন্দ্র ছিল, সেগুলোকে যখন একদিকে ধ্বংস করা হয়েছে, আমাদের শিক্ষকদেরকে, আলেমদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং আমাদের ভাষাকে নষ্ট করার মাধ্যমে আমাদের জ্ঞান, আমাদের সভ্যতার উপর সর্বশেষ পেরেক ঠুকে দেওয়া হয়েছে। এর মাধ্যমে আমাদেরকে একটি অন্ধকার জাতিতে পরিণত করে তারপর আমাদের উপর তাদের যে চিন্তা ভাবনাগুলো ছিল সেগুলো চাপিয়ে দিয়েছে। তাদের একাডেমিয়া, তাদের সিলেবাস, তাদের ধ্যান ধারণা, এগুলো চাপিয়ে দিয়েছে। এই সাম্রাজ্যবাদ যখন যেখানে যায়, তাদের সিস্টেমই হচ্ছে যে সেখানে তারা তাদের একটি অনুগত শ্রেণী তৈরি করে আসে। এই অনুগত শ্রেণী তারা কিসের মাধ্যমে করে? শিক্ষার মাধ্যমে করে। আর শিক্ষাটা নিয়ন্ত্রণ করতে গেলে অনেক জায়গাতেই তাদের এই ভাষার উপর হামলা করতে হয়েছে। যখন ভারতীয় উপমহাদেশে যখন ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থা প্রণীত হয়, যে ম্যাকলেজ মিনিটের মধ্য দিয়ে যে শিক্ষা ব্যবস্থা প্রণীত হয়, এটি যখন প্রণয়ন করা হয়, তখন তারা কি বলেছিল? তখন তারা বলেছিল যে এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা এমন একটি শিক্ষিত শ্রেণী তৈরি করতে চাই যারা আকার আকৃতিতে দেখতে হবে ভারতীয়দের মতো, কিন্তু চিন্তা চেতনায়, মন মগজে তারা হবে আমাদের মতো। এবং তারা কিন্তু তাদের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে প্রতিটি অঞ্চলে এই কাজটি করেছে। যার কারণে আমরা দেখতে পাই যেই ব্রিটিশরা 200 বছর চেষ্টা করেছে, এবং আমরা দেখেছি যে আমাদের ভারতীয় উপমহাদেশে 200 বছর চেষ্টা করার পরেও ভারতীয় উপমহাদেশের মানুষ একটা দিনও তাদেরকে শান্তিতে থাকতে দেয়নি। কারণ এখানকার মানুষ তাদের কাছে পরাজয় মেনে নেয়নি, পরাধীনতা মেনে নেয়নি, কারণ তারা তখন মানসিকভাবে স্বাধীন ছিল। সেই তাদের পরবর্তী সন্তানরা আমরা এখন কোনো ধরনের যুদ্ধ ছাড়াই, কোনো ধরনের লড়াই ছাড়াই আমরা কিন্তু এখন পাশ্চাত্যের গোলামি করছি, কারণ আমাদের মন মানসিকতা এবং মগজ দখল হয়ে গেছে। যে ব্রিটিশ একাডেমিয়া শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা বড় হয়েছি, সেই শিক্ষা ব্যবস্থা আমাদের মন মানসিকতাকে শোষণের উপযোগী করে তৈরি করেছে বলে আমরা এখন বিনা দ্বিধায় কোনো ধরনের চেষ্টা প্রচেষ্টা ছাড়াই তাদের আনুগত্য করতে, তাদের পরাধীনতা মেনে নিতে এবং তাদেরকে বস বলে ডাকতে, তাদেরকে অনুকরণ করতে অন্ধভাবে আমরা এখন কিন্তু তৈরি হয়ে গেছি। এরপরে যদি দেখি আমরা অর্থনীতি এবং সংস্কৃতি, এটিও কিন্তু তারা জোরপূর্বক তাদের একটা অঞ্চলের নির্দিষ্ট মডেলকে, কেন্দ্রীয় একটি অর্থনীতিকে, কেন্দ্রীয় একটি সংস্কৃতিকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। যে দেশে কৃষি ভালো হয়, যে দেশে মাছ ভালো হয়, অথবা যে দেশে ফসল ভালো হয়, সেই দেশের অর্থনীতি, আবার যে দেশে ফল ফলাদি ভালো হয় সেই দেশের অর্থনীতি, যে দেশের চারণভূমি ভালো সে দেশের অর্থনীতি, যে দেশে এসবের কিছুই নেই, হয়তো সমুদ্র আছে, হয়তো পাহাড় আছে, হয়তো পাথর আছে, সব দেশের অর্থনীতি একই মডেলে একইভাবে সজ্জিত হয়ে গেছে। যার কারণে আমরা একটি কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও এখন কিন্তু আমরা নিজেদের কৃষিকে অবহেলা করছি। আমরা নিজেদের যে রিসোর্সগুলো আছে সেগুলোকে ব্যবহার করতে চাচ্ছি না, সেগুলোর প্রতি উদাসীন হয়ে গেছি। এরকমভাবে সর্বত্র সব জায়গায় অর্থনীতির একটি মডেল তারা দাঁড় করে দিয়েছে, সেটি সেই অঞ্চলের সাথে, সেই মাটির সাথে, সে দেশের মানুষের চিন্তাভাবনার সাথে এর কোনো সম্পর্ক আছে কি না সেটি নিয়ে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নেই। এরপরে তাদের আরেকটি যেটি অস্ত্র সেটি হচ্ছে মিডিয়া। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে যে আমেরিকার যতগুলো মিডিয়া আছে সবগুলো মাত্র 9টি কোম্পানির কাছে দায়বদ্ধ। অর্থাৎ এত বড় একটা দেশ, এতগুলো স্টেট, এতগুলো মিডিয়া, মাত্র 9টি কোম্পানি। এবং হলিউডের মাধ্যমে তারা কিন্তু, হলিউডকে আমরা কিন্তু এখন সবাই সচেতনভাবে হোক অবচেতনভাবে হোক সবাই প্রেস করি, এবং সারা পৃথিবীর মিডিয়া অঙ্গন হোক, সাংস্কৃতিক অঙ্গন হোক, সব কিন্তু হলিউডের দিকে তাকিয়ে থাকে। আজকে যা হলিউডে হচ্ছে কালকে তা বলিউডে হবে, তারপর দিন তা ঢালিউডে হবে।
এটাই কিন্তু সিলসিলা। এটি আসলে তারা প্রতিষ্ঠা করেছে এভাবে যে যেহেতু প্রথমে তারা নিজেদেরকে বস সাজিয়েছে, নিজেদেরকে সভ্য বলে আমাদের কাছে জাহির করেছে এবং বলেছে যে তোমরা কিছুই জানো না, কিছুই বুঝতে না। তো সে কারণে আমরা এখন তাদেরকে মানছি এবং এই গোটা মিডিয়া কিন্তু তাদের এই সাম্রাজ্যবাদী চিন্তা ভাবনাকে ধারণ করার, বহন করার, প্রচার করার একটি বড় মাধ্যম এবং সারা পৃথিবীর মিডিয়া কোনো না কোনোভাবে তাদের হাতে জিম্মি। এখানে চাইলেই কেউ কারো ইচ্ছামতো সংবাদ প্রচার করতে পারে না, কেউ চাইলেই একটা নতুন মিডিয়া খুলতে পারে না, আবার সেই ধরনের মানুষ তৈরি করতে পারে না। নানা রকমভাবে অল্প কিছু কোম্পানি, অল্প কিছু মানুষের হাতে সারা পৃথিবীর মিডিয়া জিম্মি হয়ে গেছে এবং এর মাধ্যমে তারা তাদের এই শোষণকে জারি রাখার একটি হাতিয়ার হিসেবে তারা তাদের এই মিডিয়াকে প্রচার করছে। এবং আমাদেরকে আজকে যদি আমরা আজকে বাংলাদেশের তরুণ সম্প্রদায় হিসেবে যদি আমরা বলি এখন আমাদের কি করণীয়, তাহলে কি সব শেষ হয়ে গেছে? অনেক তো শোষণের কথা, জুলুমের কথা, জুলুমপূর্ণ সিস্টেমের কথা বললাম, মনে হচ্ছে যে সব কিছুই হয়তো শেষ হয়ে গেছে। কিন্তু প্রথমত যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, ক্রুসেডের আক্রমণে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নিহত হয়েছিল। বায়তুল মাকদিস মুসলমানদের পবিত্র ভূমি, সেটি খ্রিস্টানদের করায়ত্ত হয়ে গিয়েছিল। এরপরে কি হয়েছে? গাজী সালাউদ্দিন আইয়ুবীর মতো বিজয়ী বীর আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মধ্য থেকে পাঠিয়েছেন এবং তাদেরকে, সালাউদ্দিন আইয়ুবীকে আল্লাহ শুধু অলৌকিকভাবে পাঠিয়ে দেননি, বরং নুরুদ্দিন জেঙ্গির মতো নেতারা তাকে তৈরি করেছিল, মানুষের মধ্য থেকে সেটা তৈরি হয়েছিল। এবং যেখানে ক্রুসেডের সবচেয়ে বড় কেন্দ্র ছিল সেই সময় ক্রুসেডারদের, বায়তুল মাকদিস, তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো থেকেই কিন্তু এই মানুষগুলো উঠে এসেছিলেন। এরপর যদি আমরা দেখি মঙ্গলদের আক্রমণের কথা, মঙ্গলরা মুসলমানদের জ্ঞানের রাজধানী বাগদাদকে এমনভাবে ধ্বংস করেছে যে পার্শ্ববর্তী নদীগুলোর পানি পর্যন্ত কালো হয়ে গেছে বাগদাদের লাইব্রেরিগুলোর বইয়ের কালিতে। মঙ্গলদের সম্পর্কে বলা হতো যে তারা পৃথিবীর যেখানে যেত সেই জায়গার মাটিও বন্ধা হয়ে যেত, এই পরিমাণ ধ্বংসযজ্ঞ তারা চালাতো, কারণ তারা নির্বিচারে পশু পাখি গাছপালা মানুষ সব কিছুর উপরে হত্যাযজ্ঞ চালাতো। সেই মঙ্গলদের যদি আমরা দেখি যে বলা হয় ভারতীয় উপমহাদেশ বাদ দিয়ে সারা পৃথিবীর প্রায় অধিকাংশ অঞ্চল মঙ্গলরা দখল করে ফেলেছিল। এটা শোনার পরে আজকে আমাদের কাছে মনে হতে পারে মানবতার ইতিহাস তো হয়তো সেখানেই থেমে গিয়েছিল, কিন্তু আসলে কি থেমে গিয়েছিল? সেই মঙ্গলদের পরেই ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় খেলাফত, সবচেয়ে বড় সভ্যতা ওসমানী খেলাফতের উত্থান হয়েছে এবং সেই ওসমানী খেলাফত 700 বছর ধরে গোটা পৃথিবীকে আদালত, মারহামাত এবং একটি আদিল সভ্যতা, একটি সমৃদ্ধ সভ্যতা উপহার দিয়েছিল। জ্ঞান, বিজ্ঞান, স্থাপত্য কি না দিয়েছে, সব দিয়েছে। পাশাপাশি একই সময়ে ভারতীয় উপমহাদেশে মুঘল সালতানাতের মতো একটি শক্তিশালী সালতানাত ছিল। সে জায়গা থেকে আজকের সাম্রাজ্যবাদীদের যদি আমরা মোকাবেলার কথা বলি, হ্যাঁ আমরা জানি যে অতীতের আক্রমণগুলোর চাইতে এই আক্রমণ ভিন্ন। অতীতের আক্রমণগুলো সরাসরি তরবারির আঘাতে হয়েছিল বলে সেগুলো হয়তো বা তরবারি দিয়ে মোকাবেলা করা গেছে, কিন্তু সর্বশেষ এই সাম্রাজ্যবাদীদের আক্রমণে আমরা টেবিলে হেরে গেছি। এই আক্রমণের মোকাবিলাটা আমাদের ভিন্নভাবে করতে হয়েছে, কিন্তু তাই বলে সব কিছু শেষ হয়ে যায়নি। এখনও যদি আমরা দেখি আমাদের সামনে এই শতাব্দীতে মালিক আল শাহবাজ, ম্যালকম এক্সের মতো এক্সাম্পল আছে, যিনি সাম্রাজ্যবাদের হৃৎপিণ্ড আমেরিকায় বসে বলেছিলেন, হে সাম্রাজ্যবাদ তুমি অবৈধ। আমাদের সামনে মোহাম্মদ আলী ক্লেদের মতো এক্সাম্পল আছে, যারা বর্ণবাদী আমেরিকার বুকে বসে এই বর্ণবাদ এবং শোষণের বিরুদ্ধে দীর্ঘদিন সংগ্রাম করার পরেও জীবন সায়ান্নে এসে বলেছিলেন, সংগ্রামী জীবনকে অর্থবহতা দান করে। আমাদের সামনে আজকের পৃথিবীতে সংগ্রাম, বীরত্ব, সাহস এবং ইজ্জতের প্রতীক ফিলিস্তিনের সাহসী মায়েরা আছে, বোনেরা আছে, যারা তাদের সন্তানদেরকে জন্মই দেয় শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে। তার সন্তান জিহাদে যাবে, যুদ্ধ করবে এবং শহীদ হয়ে যাবে, সেই আকাঙ্ক্ষা নিয়ে।
ফিলিস্তিনের যেসব মায়েরা সন্তান জন্ম দেন, সেখানে একটা সন্তান জন্ম দেওয়াও একটা যুদ্ধের মতো। আমরা দেখেছি যে সেখানে অ্যানেস্থেশিয়া ছাড়া সিজার হচ্ছে, গর্ভবতী মায়েদের উপরেও ইসরায়েলের বুলেট পড়ছে। একের পর এক আমাদের সামনে এখন দুটো ছোট বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, তাই না? অথচ ফিলিস্তিনের মাটিতে প্রতিনিয়ত এরকম শিশুরা নিহত হচ্ছে, প্রতিনিয়ত ওদের উপর বুলেট বোমা ঝরছে। কিন্তু দীর্ঘ প্রায় 108 বছরের এই শোষণ ধরে চলা এই যুদ্ধে ফিলিস্তিনিরা একদিনের জন্য দমে যায়নি, থেমে যায়নি। তারা গোটা বিশ্বকে দেখিয়েছে কিভাবে বর্তমান এই তথাকথিত পাশ্চাত্য সভ্যতা, এই জায়নবাদী সভ্যতা, আমেরিকা, ইসরায়েলের মতো বড় বড় শক্তিগুলোর বিরুদ্ধে কিভাবে বুক শটান করে দাঁড়িয়ে থাকতে হয়। এবং এই যুদ্ধ থেকে তারা একদিনের জন্য পালিয়ে যায়নি। একটা ফিলিস্তিনি বাচ্চাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার দেশে তো অনেক যুদ্ধ সংঘাত, তোমাকে আমরা অন্য এক জায়গায় নিয়ে যাব যেখানে যুদ্ধ নেই, সংঘাত নেই, সেখানে তুমি অনেক আরামে থাকবে, খেলতে পারবে। সে বাচ্চা জবাব দিয়েছিল যে ফিলিস্তিনের মাটি ছেড়ে আমি কেবলমাত্র জান্নাতে যাব। সেদিন বাংলাদেশে একজন ফিলিস্তিনি স্টুডেন্টের একটা সাক্ষাৎকার আমরা দেখছিলাম, যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ফিলিস্তিনে ব্যাক করবে কিনা। সে বলেছিল যে অবশ্যই, আমার তো প্ল্যানই ছিল যে আমি MBBSটা শেষ করেই ব্যাক করব, কিন্তু যুদ্ধ বেঁধে যাওয়াতে ব্যাক করতে পারিনি। এখন আমি FCPS করব, এরপরে সুযোগ পেলেই চলে যাব। এবং সে দৃঢ়ভাবে এটাও বলেছিল যে ফিলিস্তিনের কোনো মানুষই ফিলিস্তিনের মাটি ছেড়ে যাবে না। সে নিজেকে ফার্মার বলেছিল যে আমরা দুইভাবে চাষ করি, রক্ত দিয়ে এবং পানি দিয়ে। পানি দিয়ে আমরা আমাদের গাছগাছালিগুলোকে আবাদ করি, আর রক্ত দিয়ে আমরা আমাদের ভূমিগুলোকে নিজেদের জন্য সংরক্ষণ করি। তাহলে সেই শক্তিশালী মুজাহিদ যদি পৃথিবীতে এখনও টিকে থাকে, তাহলে সেই পৃথিবীতে এখনও স্বপ্ন আছে, এখনও আত্মবিশ্বাসের জায়গা আছে, এখনও প্রত্যাশার জায়গা আছে। সেজন্য আমাদেরকে কয়েকটি বিষয়ে সচেতন হতে হবে। সর্বপ্রথম আমাদেরকে নিজেদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সচেতন হতে হবে। কেননা ইতিহাসহীনতা একটা জাতিকে সবচেয়ে বেশি হীনমন্যতার দিকে ঠেলে দেয়। এবং আমাদের ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি হয়েছিল, কারণ আমাদেরকে সর্বপ্রথম আমাদের ইতিহাস ঐতিহ্য এবং ইতিহাসের যে চিহ্নসমূহ, এগুলোকে মুছে দিয়ে আমাদেরকে বলা হয়েছিল তোমাদের কোনো অতীত নেই, তোমাদের কোনো ঐতিহ্য নেই, যার ফলে আমরা সবচেয়ে বেশি হীনমন্য হয়ে গেছি। এই জন্য আমাদের অতীত ইতিহাস জানাটা আজকে আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, আমাদের নিজেদের ভাষাকে আমাদেরকে নতুন করে শক্তভাবে ধারণ করতে হবে, ভাষাকে নতুন করে বিনির্মাণ করতে হবে। তৃতীয় যে বিষয়টি, আমাদের নিজেদের জাতিসত্তার ইতিহাসের পাশাপাশি আমাদের জ্ঞানের ইতিহাসকে জানতে হবে, জ্ঞানের মৌলিক সোর্সগুলোকে জানতে হবে। মৌলিক সোর্সগুলো থেকে নতুন করে আবারও জ্ঞান চর্চার বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। এবং সর্বোপরি আমরা আজকে কেমন দুনিয়ায় বসবাস করছি, কোন শোষণের দুনিয়ায় বসবাস করছি, সেটি আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। কারণ আল্লামা ইকবালের একটি কথা আছে, তিনি বলেছিলেন যে যদি সত্যিকারের একজন ইব্রাহিম হতে চাও তবে তোমাকে অবশ্যই যুগের নমরুদকে চিনতে হবে। যদি 2025 সালে এসে আমরা যদি পরিবর্তনের সূতিকাগার হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে চাই, তৈরি করতে চাই, সর্বপ্রথম আমাদেরকে আজকের দুনিয়াকে জানতে হবে। আজকে আমরা একটি কেমন দুনিয়ায় বসবাস করছি, এই দুনিয়ার গোড়াপত্তন কিভাবে হয়েছে, কারা এটিকে পরিচালনা করছে, কিসের ভিত্তিতে পরিচালনা করছে, সেটির মাধ্যমে সেটি আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এই দুনিয়ার এক্সরে রিপোর্ট আমাদের কাছে যখন থাকবে, তখন আমরা এর একটা ট্রিটমেন্ট দিতে পারবো। এই জন্য আমাদেরকে আজকের দুনিয়াকে খুব ভালোভাবে বুঝতে হবে, পড়তে হবে, একই সাথে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে এবং অবশ্যই আমাদেরকে আত্মবিশ্বাসের সাথে কাজ করে যেতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে আমরা কোন পূর্বপুরুষদের সন্তান। আমাদেরকে জানতে হবে আমরা কাদের রক্ত নিজেদের শরীরে বহন করে চলেছি। আমরা আমাদের শরীরে তিতুমির হাজী শরীয়তুল্লাহদের রক্ত বহন করে চলছি। আমরা ব্রিটিশ বেনিয়াদের রক্ত নিজেদের শরীরে বহন করছি না, যারা চোরের মতো কারো দেশে ঢুকে সেখান থেকে ধন সম্পদ লুট করে গিয়ে ফুলে ফুপে উঠে তারপর নিজেদেরকে সভ্য বলে দাবি করে না। আমরা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিদের রক্ত শরীরে ধারণ করছি, যার ঘোড়ার খুরের শব্দে জুলুমের সিংহাসন
কেঁপে উঠেছিল। লক্ষণ সেন পালাতে বাধ্য হয়েছিল শুধুমাত্র তার ঘোড়ার খুরের শব্দে, তার মাত্র 17 জন সওয়ারির ঘোড়ার খুরের শব্দে। আমরা তাদের রক্ত নিজেদের শরীরে বহন করছি। আমরা বেগম জাহানারা, আমরা নূরজাহান এবং বেগম মমতাজ মহলদের রক্ত নিজেদের শরীরে বহন করছি। সেটি আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তাহলে আমাদের পক্ষে নতুন করে ঘুরে দাঁড়ানো, নতুন করে একটি নতুন সভ্যতার বিনির্মাণের স্বপ্ন দেখা সহজ হবে এবং আমরা দৃঢ়ভাবে সে ম্যালকম এক্সদের মতো বলতে পারবো যে, হে সাম্রাজ্যবাদ, তুমি অবৈধ। তোমার কাছে আমার কিছু চাওয়ারও নেই, পাওয়ারও নেই, প্রত্যাশারও নেই। আমি শুধু বলতে চাই, তুমি অবৈধ, ব্যাস এতটুকুই।